বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে ইউনিট 6, ঠিক আছে। আওয়ার নেইবার্স, আমাদের যে প্রতিবেশী আছে, নট আমাদের এখানে যে বাড়ির পাশে বা বাসার পাশে প্রতিবেশী আছে, এটা হচ্ছে আমাদের দেশের পাশের যে দেশগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে এই ইউনিটে আলোচনা করা হয়েছে। সেখান থেকে লেসন 3-তে আমরা দেখব দ্য মালদ্বীপস। এটা একটু ভালো করে বুঝতে হবে, এখানে যে আইল্যান্ড, তারপর অ্যাটলস, এই বিষয়গুলো আছে যে সেগুলো তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, নাহলে তুমি কখনোই এই প্যাসেজটা খুব ভালো করে বুঝতে পারবে না। বুঝতে পারছো? এখানে অ্যাটল এবং এখানে যে আইল্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, এবং তোমাদের আমি এখানে বাংলা এবং উচ্চারণ সব কিছু দিয়ে রেখেছি বরাবরের মতো। সাথে আছে সাবস্ক্রাইব করো এবং দেখো দ্য রিপাবলিক অফ মালদ্বীপ। এই যে মালদ্বীপের প্রজাতন্ত্র আছে ইজ অ্যান্ড আইল্যান্ড কান্ট্রি ইন ইন্ডিয়ান ওশান। এটা হচ্ছে ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র এবং এশিয়ার এবং বিশেষ করে এই ইউনিটের প্রায় সবগুলো দেশ ভারত মহাসাগরে অবস্থিত, যেটা আমরা শ্রীলঙ্কা দেখেছি। বুঝতে পেরেছি? এখন আমরা মালদ্বীপ দেখতেছি। এটা হচ্ছে ভারত মহাসাগরের কি একটা দ্বীপরাষ্ট্র। এখানে এটা আইসল্যান্ড না, এটা হচ্ছে আইল্যান্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর কি আছে দেখো, ইট হ্যাজ 1199 আইল্যান্ড। এটার আছে কি 1199টি দ্বীপ আছে, ঠিক আছে, মালদ্বীপে। দ্যাট আর ক্লাস্টার্ড, এটা হচ্ছে গুচ্ছবদ্ধ ইনটু 26 মেজর অ্যাটলস। এখানে কি 1199টি এখানে দ্বীপ আছে, যেগুলো হচ্ছে, ঠিক আছে, গুচ্ছবদ্ধ। ক্লাস্টার্ড হচ্ছে গুচ্ছবদ্ধ, যেটা গুচ্ছবদ্ধ কি দ্বারা? 26টা বড় বড় অ্যাটলস দ্বারা। আচ্ছা, এখন তুমি এখানে বুঝো কোনটা অ্যাটলস, কোনটা হচ্ছে দ্বীপ। এই যে তোমাদের বইতে দেখতে পাচ্ছ এবং এখানে একটা চিত্র, এটা হচ্ছে তোমাদের দ্বীপ। দ্বীপের বৈশিষ্ট্য বা এর ফিচার্স হচ্ছে এর চারপাশে পানি আছে, কিন্তু অ্যাটলস যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে দ্বীপের থেকে বড়। এবং একটা অ্যাটলস তোমরা এখানে পরবর্তী সেন্টেন্সে পাবা অ্যাটলস সম্পর্কে আরও এখানে ইনফরমেশন। তবে এখানে শোনো, এই অ্যাটলসের যে বিষয়টা আছে সেটা এই যে এটা থাকে গোলাকার এবং অনেকটা বড় থাকে, এবং একটি অ্যাটলসের মধ্যে অনেকগুলো দ্বীপ থাকতে পারে। তুমি এই চিত্রটা দেখো, এটা তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে একটা দ্বীপ আছে, এখানে একটা দ্বীপ আছে, ঠিক আছে। এখানে অলরেডি দুইটা দ্বীপ দেখা যাচ্ছে। তুমি দেখো, এটা যেহেতু বড়, অ্যাটলস হচ্ছে বড় এবং এটার মধ্যে অনেকগুলো দ্বীপ থাকতে পারে। এই কারণেই 26টা বড় বড় অ্যাটলসের মধ্যে এখানে মালদ্বীপের 1199টি কি এখানে আইল্যান্ড বা দ্বীপ আছে। বুঝতে পেরেছো? মানে এক একটা অ্যাটলের মধ্যে কিন্তু অনেকগুলো দ্বীপ থাকতে পারে, এবং সেটা কিন্তু রয়েছে মালদ্বীপে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাটলস হিউজ পরিমাণে বড় থাকে, তার মধ্যে অনেকগুলো দ্বীপ থাকে, এবং দ্বীপ যেটা সেটা তো দেখতেই পাচ্ছ, চারপাশে পানি থাকে, এটা অনেকগুলো অ্যাটলসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়টা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হও, কারণ এই লেসনটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরে কি আছে দেখো, অ্যান্ড অ্যাটলস, এই যে অ্যাটল সম্পর্কে বলতেছে, এটা হয় ইজ এ রিং শেপড কোরাল রিফ। এটা হচ্ছে রিং শেপড, একটু ওই যে রিং এর মতো, ঠিক আছে, গোল আর কি বৃত্তাকার, হ্যাঁ, গঠিত প্রবাল প্রাচীর। হ্যাঁ, কোরাল হচ্ছে এখানে তোমার কোরাল রিফ হচ্ছে প্রবাল প্রাচীর। অর এ স্ট্রিং হচ্ছে মালা টাইপের আর কি, ঠিক আছে, স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড অফ কোরাল আইল্যান্ড। এবং এটা হচ্ছে প্রবাল প্রাচীর বা একসাথে কাছাকাছি অবস্থানকারী প্রবাল দ্বীপমেলা। যেহেতু এই অ্যাটলের মধ্যে অনেকগুলো দ্বীপ থাকে, সে কারণে কি এটাকে দ্বীপমেলা বলেছে, ঠিক আছে। স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড, এটা হচ্ছে প্রবাল প্রাচীর বা একসাথে কাছাকাছি থাকে অবস্থানকারী প্রবাল দ্বীপমেলা। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করো, বাকিটা একদম ইজি। দেখো দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ মালদ্বীপ। এখানে মালদ্বীপের যে প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো আছে সেটা আর সারাউন্ডেড বাই দ্য সি অল অ্যারাউন্ড। এটা চারপাশে কি সি বা সাগর দ্বারা একদম ঘেরাও করা, ঠিক আছে, সি অল অ্যারাউন্ড এটা বলছে। অ্যান্ড স্ট্যান্ড আউট, এটা বিবেচিত কি হিসেবে? অ্যাজ দ্য পার্ল ইন ইন্ডিয়ান ওশান। এটা হচ্ছে ইন্ডিয়ান সাগরের যে পার্ল মুক্ত আছে, ঠিক আছে, হীরা যে মুক্ত আছে, সেরকম আমরা শ্রীলঙ্কাকে কিন্তু পড়ছিলাম দ্য পার্ল অফ ইন্ডিয়া ওশান, মানে ইন্ডিয়া সাগরের মুক্তা। এটাকেও কি এখানে মালদ্বীপকে বলা হয় এখানে অ্যাজ এ পার্ল ইন ইন্ডিয়ান ওশান। বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীর চারদিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত, এই কারণে ভারত মহাসাগরের মুক্তার মতো এটা জল করে বা মুক্তার মতো এটা পরিচিত বা মুক্ত হিসেবে বিবেচিত ভারত মহাসাগরের। দ্য মালদ্বীপস ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মালদ্বীপ হচ্ছে পৃথিবীর 8ম ক্ষুদ্রতম দেশ। বুঝতে পেরেছো? কেন ক্ষুদ্রতম?
উইথ অ্যান এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার, কারণ এর মাত্র আয়তনটা হচ্ছে 300 স্কোয়ার কিলোমিটার। বুঝতে পেরেছো? এই কারণে, বা এখানে 300 বর্গমাইল বলতে পারো, এই কারণে এটা হচ্ছে পৃথিবীর 8ম ক্ষুদ্রতম দেশ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি বলতে পারো পৃথিবীর সব থেকে ছোট রাষ্ট্র বা ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা? সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আচ্ছা, তারপর কি দেখো, ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়া কান্ট্রি, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে ছোট দেশ আর কি, ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ। এটা হচ্ছে দুই দিক থেকেই, এখানে জনসংখ্যার দিক থেকেও ছোট এশিয়ার মধ্যে, এবং সাইজ আয়তনের দিক থেকেও কি এশিয়ার মধ্যে সব থেকে ছোট দেশ হচ্ছে কি এখানে তোমার মালদ্বীপ। আচ্ছা, তারপর কি আছে আমরা দেখি পরবর্তী অংশে। পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড অফ মালদ্বীপস। এখানে এই মালদ্বীপের এই দ্বীপে বা এই দ্বীপগুলোতে মানুষজন বসবাস করে আসছে ফর নিয়ারলি 3000 ইয়ার, প্রায় 3000 বছর ধরে এই দ্বীপে বা এই মালদ্বীপের দ্বীপগুলোতে মানুষজন বসবাস করে আসছে। আচ্ছা, দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারা এসেছিল, ঠিক আছে। সেট সেল মানে, সেল হচ্ছে সমুদ্র যাত্রা করা। আগে যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত তখন এরকম বিমান বা প্লেন ছিল না, তারা সমুদ্র যোগে যেত আর কি। এই কারণে আগে যারা এখানে এই দেশগুলোতে আসছিল, দে মানে কারা, ওই যে মানুষগুলো আগে এখানে আসছিল বসবাসের বা এখানে ব্যবসার উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে আসছিল, তারা সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল বা যাত্রা শুরু করেছিল এই দ্বীপগুলোতে আসার জন্য। সেটা কোত্থেকে? এশিয়া থেকে, তারপর হচ্ছে আরবিয়া মানে ওই যে আরব যারা আছে এখান থেকে, তারপর হচ্ছে ইউরোপের থেকে, অ্যান্ড আমেরিকা টু কামস টু দিস আইল্যান্ড। এবং আমেরিকা, ইউরোপ, আরব এবং এশিয়া থেকে এখানে কি মানুষগুলো এসেছিল, এবং সে কারণেই প্রায় 3000 বছর ধরে এখানে মানুষগুলো বসবাস শুরু করতেছে বা এই দ্বীপগুলোতে আসতো, বসবাস করতো। এখানে যে সৌন্দর্য সেগুলো দেখেও কি মুগ্ধ হতো। আচ্ছা, তারপর কি আছে দেখো, আর্লিয়েস্ট সেটেলার্স, ঠিক আছে। সেটেলার্স হচ্ছে বসবাসকারী বা যারা এখানে বসতি স্থাপন করেছিল একদম সবার আগে, অফ দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি মানে সম্ভবত ফ্রম দ্য সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। এরা হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণ অংশের অথবা শ্রীলঙ্কা থেকে এসেছিল, যারা মালদ্বীপে একদম শুরুর অধিবাসী বা শুরুতে এখানে যারা বসতি স্থাপন করেছিল তারা এসেছিল হয়তো বা ইন্ডিয়ার যে দক্ষিণ দিকে আছে সেখান থেকে অথবা শ্রীলঙ্কা থেকে। হু কেম টু দিস আইল্যান্ড, এখানে এসেছিল ইন দ্য 4th and 5th centuries BC। তারা এখানে এসেছিল খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতকে এই দ্বীপে এসেছিল। কোত্থেকে এসেছিল? এটা হচ্ছে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে তারা এসেছিল। এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে, মালদ্বীপের প্রাচীনতম বসতি স্থাপনকারী লোকেরা সম্ভবত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিল, যারা হচ্ছে কি খ্রিস্টপূর্ব, বিসি হচ্ছে খ্রিস্টপূর্ব আর কি, যীশু খ্রিস্টের জন্মের আগে আর কি, খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতকে এই দ্বীপে তারা এসেছিল। ইন দ্য 12th century AD এখানে যে 12 শতকে সেইলর্স, ওই যারা নাবিক ছিল ফ্রম ইস্ট আফ্রিকা, ওই যে ইস্ট আফ্রিকা, ঠিক আছে, পূর্ব আফ্রিকা এবং হচ্ছে আরব থেকে কান্ট্রিজ কেম টু দ্য মালদ্বীপস। আচ্ছা, এটা হচ্ছে খ্রিস্টাব্দ 12 শতকে পূর্ব আফ্রিকা এবং আরব দেশ থেকে নাবিকরা মালদ্বীপে এসেছিল। সেইলার্স হচ্ছে নাবিক যারা সমুদ্র যোগে এক দেশ থেকে অন্য দেশে যায়, সেটা ব্যবসা উদ্দেশ্য হতে পারে বা যাতায়াত উদ্দেশ্য হতে পারে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে কি হয়েছে দেখো, দ্য মালদ্বীপিয়ানস, যেখানে মালদ্বীপিয়ান ছিল এখানে বা যা মালদ্বীপের অধিবাসীরা ছিল, হু ওয়ার অরিজিনালি বুদ্ধিস্ট, যারা এখানে অরিজিনালি বা মূলত বৌদ্ধ ছিল আর কি, ওয়ার কনভার্টেড টু সুন্নি ইসলাম, এরা সুন্নি ইসলামে কনভার্টেড হয়েছে বা ধর্মান্তরিত হয়েছে ইন দ্য মিড 12th century, ঠিক আছে। এখানে 12 যে শতক আছে, 12 শতকের মাঝামাঝি সময় তারা মূলত এখানে বৌদ্ধ ছিল, কিন্তু তারা সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে তাদের ধর্মটা। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর কি আছে দেখো। আচ্ছা, ইন 1344 ইবনে বতুতা, আচ্ছা ইবনে বতুতা কি করছিল এখানে 1344 সালে এ ফেমাস আরব হিস্টোরিয়ান, এখানে আরবের একজন হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ অ্যান্ড স্কলার, স্কলার মানে পণ্ডিত আর কি, ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপস, এখানে কি মালদ্বীপে ভ্রমণ করেছিল। এখানে একটা প্রশ্ন রেখে যাচ্ছে, সেটা হচ্ছে ইবনে বতুতা তিনি বাংলাদেশে এসেছিল, তিনি কত সালে এসেছিল এবং কোন শহরে এসেছিল, যদি জেনে থাকো তাহলে কি কমেন্টে সেটা জানাতে পারো। বুঝতে পারছো? ইবনে বতুতা এখানে 1344 সালে তিনি এখানে মালদ্বীপে এসেছিল এবং তিনি হচ্ছে বিখ্যাত আরবের একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান এবং হচ্ছে স্কলার পণ্ডিত। ইন দ্য 16th century এখানে 16 শতকের দিকে দ্য পর্তুগিজ কনকার্ট, কনকার্ট মানে বিজয় হয়েছিল বা বিজয় করেছিল দ্য মালদ্বীপস, এখানে
এখানে 16 শতকে পর্তুগিজরা মালদ্বীপকে কি এখানে বিজয় করেছিল বা এখানে ওদের হারিয়ে ফেলছিল অ্যান্ড রুলড দ্য কান্ট্রি ফর 15 ইয়ার্স এবং তার পরের 15 বছর তারা এই কি মালদ্বীপ শাসন করেছে। কারা? এটা পর্তুগিজরা করেছে, কারণ 16 শতকে পর্তুগিজরা মালদ্বীপটাকে দখল করে নিয়েছিল এবং 15 বছরে দেশটিতে শাসন করছে। অলদো যদিও গভর্নড as a independent Islamic Sultanate for the most of its history from 1153 to 1968। দেখো কি বলছে, যদিও কি 1153 থেকে 1968 সাল পর্যন্ত অধিকাংশ সময় কি মালদ্বীপ একটি স্বাধীন ইসলামিক সুলতানাত বা সালতানাত হিসেবে শাসিত হয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে বলেছিল কি, আগের সেন্টেন্সটা বলেছিল যদিও কি 16 শতকের দিকে এখানে কি ওই যে পর্তুগিজরা ওদের দখল করে নিয়েছিল এবং শাসন করেছিল। তারপর আবার বলছে এখানে হিস্ট্রি বা ইতিহাসে পাওয়া যায় কি 15 থেকে 1968 সাল পর্যন্ত অধিকাংশ সময় মালদ্বীপ একটি স্বাধীন ইসলামিক সুলতানাত বা সালতানাত হিসেবে শাসিত ছিল। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া সালতানাত কি? আচ্ছা, সালতানাত হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে কি একজন রাজা থাকে। বুঝতে পেরেছো? পরবর্তীতে এই রাজা মারা গেলে বা বৃদ্ধ হয়ে গেলে এর পরিবার থেকে আরেকজন রাজা হবে। ঠিক আছে, এটা পরিবর্তনতো এবং একক রাজা এবং একই পরিবারের একজন মারা গেলে বা বৃদ্ধ হয়ে গেলে সেখান থেকে রাজা হয়। এটা হচ্ছে ইসলামিক সালতানাত এবং ইসলামের উপর ভিত্তি করে এখানে শাসন ব্যবস্থা কায়েম করা হয়। আচ্ছা, দ্য মালদ্বীপ ওয়াজ ব্রিটিশ কলোনি ফ্রম 1887 টু 1965। ঠিক আছে, এখানে মালদ্বীপ কি ছিল 1887 সাল থেকে 1965 সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশ ছিল। বুঝতে পারছো? উপনিবেশ হচ্ছে ওই যে আমরা এখানে বাংলাদেশ, তারপর এখানে পুরো ভারতবর্ষ অনেকগুলো দেশকে কারা ওই যে ব্রিটিশরা উপনিবেশ করেছিল, মানে এরা ব্যবসার উদ্দেশ্যে এসেছিল, পরবর্তীতে কি শাসনও করেছিল, এটা আর কি। আচ্ছা, ফলোইং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, এই যে 1965 সালে ব্রিটেনের কাছ থেকে ওরা স্বাধীনতা অর্জন করছে। দ্য সালতানাত কন্টিনিউড টু অপারেট ফর অ্যানাদার 3 ইয়ার্স। ওই যে সালতানাতটা ছিল এখানে ওদের দেশে, সেটা কি আরও 3 বছর এখানে দেশটা পরিচালনা করেছে। বুঝতে পেরেছো? এখানে 1965 সালে ব্রিটিশদের কাছ থেকে এরা স্বাধীনতা লাভ করছে এবং এর পরেও 3টি বছর ওই যে সালতানাত আগে ছিল তারাই এটাকে শাসন করেছিল। আচ্ছা, বুঝতে পেরেছো? যেটা সুন্দর করে দেওয়া আছে দেখো, 1965 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এই যে সুলতানাত আরও 3 বছর চালু ছিল বা এরা দেশটাকে চালিয়েছিল বা শাসন করেছিল। আচ্ছা, তারপর কি আছে দেখো, অন নভেম্বর 11, 1968, এই যে নভেম্বর 11 তারিখ 1968 সালে সুলতানাস অ্যাবলিশড হচ্ছে একদম বিলুপ্ত হওয়া অ্যান্ড রিপ্লেসড বাই রিপাবলিক। রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক আছে, যেখানে গণতন্ত্র থাকে, ঠিক আছে, জনগণের উপর যে ভিত্তি করে হয় সেটা হচ্ছে রিপাবলিক। অ্যান্ড কান্ট্রি অ্যাসিউমড ইটস প্রেজেন্ট নেম। অ্যাসিউমড হচ্ছে ধারণ করা এবং বর্তমানে যে নামটা আছে মালদ্বীপ সেটা ধারণ করেছে। আমি আবার একটু এটা তোমাকে ভেঙে বলি, 1968 সালে ওই যে সালতানাত ছিল সেটা একদম ধ্বংস হয়ে গিয়েছিল এবং এটার পরিবর্তে রিপাবলিক প্রজাতন্ত্র হিসেবে এটা আত্মপ্রকাশ হয়, যেমনটা এখন বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝতে পারছো? প্রজাতন্ত্র, এখানে ভোট আছে, এখানে জনগণের অধিকার আছে। অ্যান্ড অ্যাসিউমড এটা ধারণ করেছিল ইটস প্রেজেন্ট নেম। বর্তমান যে নাম সেটা কি তখনই ধারণ করেছিল, সেটা হচ্ছে 1968 সালে। আচ্ছা, দ্য মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ টুরিস্ট ডেস্টিনেশন। মালদ্বীপ হচ্ছে ফেমাস কিসের জন্য? টুরিস্ট ডেস্টিনেশন। এখানে পর্যটকরা যারা আছে, পর্যটন যারা করে আর কি, এরা একটা ভালো টুরিস্ট গন্তব্য হিসেবে দেখে, মানে এখানে ট্যুর দিলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর বিষয় দেখতে পাবে, এভাবে বিবেচনা করে মালদ্বীপকে সবাই আর কি, যারা বিশেষ করে ভ্রমণ করে। বিকজ এর কারণটা হচ্ছে অফ ইটস প্লেজেন্ট। ঠিক আছে, প্লেজেন্ট ওয়েদার, এর যে মনোমুগ্ধকর ওয়েদারটা আছে, হ্যাভেনলি বিচেস অ্যান্ড লেগুনস। হ্যাভেনলি বিচেস হচ্ছে কি ওই যে সুন্দর সুন্দর এখানে সাগর আছে এবং সাগরের যে বিচ আছে, হ্যাঁ, এবং লেগুনস হচ্ছে উপহ্রদ যেগুলো আছে, এবং লাক্সারিয়াস হোটেল রিসোর্ট, এগুলোর জন্য আর কি টুরিস্টে খুবই পছন্দ করে। অ্যান্ড দ্য পিস লাভিং পিপল, এবং শান্তিপ্রিয় যে মানুষ আছে, এবং এদের যে হোটেল ভিআইপি রিসোর্টস আছে, তারপর হচ্ছে লেগুনস, এখানে উপহ্রদ, তারপর এখানে হ্যাভেনলি বিচ সুন্দর সুন্দর, তারপর হচ্ছে প্লেজেন্ট ওয়েদার। এই কারণে কি এখানে যারা টুরিস্ট আছে তারা এই জিনিসটাকে বা এই মালদ্বীপ দেশটাকে অনেক পছন্দ করে এবং প্রতি বছর সেখানে ভ্রমণ করতে যায়। আচ্ছা, এটা আর কি বলছে দেখো, মনোরম আবহাওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে স্বর্গ সদৃশ্য সৈকত, এই যে লেগুন যেটা আছে, উপহ্রদ যেটা আর কি, বিলাসবহুল বড় বড় রিসোর্ট, এগুলোর জন্য কি এবং শান্তপ্রিয় মানুষের জন্য কি মালদ্বীপ একটা বিখ্যাত পর্যটক গন্তব্য। দ্য মালদ্বীপ ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন ইন 2018। বুঝতে পারছো? রিক্রিয়েশন হচ্ছে চিত্ত বিনোদন, এটা আর কি। ঠিক আছে, মালদ্বীপটা এখানে কি র্যাঙ্কড হয়েছে। র্যাঙ্কড মানে কি, এখানে মালদ্বীপকে বিবেচনা করা হয়েছে বা এখানে নির্বাচিত করা হয়েছে কি হিসেবে?
অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস। এই যে সুন্দর বিচের জন্য যে সমুদ্র সৈকত আছে সেটার জন্য এটাকে র্যাঙ্কড করা হয়েছে। এবং এর যে ফ্যাসিলিটিস আছে, সুযোগ সুবিধা ফর রিক্রিয়েশন, ওই যে চিত্ত বিনোদন, তুমি সেই বিচে বসে খেলাধুলা বা অন্যান্য বিষয়গুলো করতে পারবে, এটার জন্য মালদ্বীপকে কী করা হয়েছে, এখানে সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে 2008 সালে। আচ্ছা, সুন্দর সমুদ্র সৈকত আছে, ঠিক আছে, এই যে বিউটিফুল বিচেস যেটা আমি আগেই বলেছি। তারপর দেখো, দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এবং মালদ্বীপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে সুপরিচিত। মালদ্বীপ ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপর কি আছে দেখো, আনফর্চুনেটলি দুঃখজনকভাবে দ্য স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি, এর যে আইডিয়ালিক মনোমুগ্ধকর যে ন্যাচারাল বিউটি আছে ইজ আন্ডার থ্রেট, এটা হচ্ছে একটা হুমকির নিচে, ঠিক আছে, বা হুমকির মুখে ফরম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক যে একটা উষ্ণতা আছে, পৃথিবীর যেখানে উষ্ণতা এখানে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, এই কারণে মালদ্বীপ একটা হুমকির মধ্যে আছে। এত সুন্দর একটা দেশ হওয়ার পরবর্তীতেও কি এটা একটা হুমকির মুখে আছে, কারণ আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছি মালদ্বীপ হচ্ছে খুবই নিচু একটা দেশ এবং এখানে একটু পানির তাপমাত্রা, এদের যে ইন্ডিয়া সাগর আছে বা অন্যান্য যে সাগর আছে সেগুলোর পানির তাপমাত্রা বেড়ে গেলে এটা যে কোনো সময় ডুবে যেতে পারে। এটা আর কি বলছে দেখো, দুর্ভাগ্যবশত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এই ছোট দেশটি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওই যে পৃথিবীর যে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকিতে পড়তেছে। এখানে সমুদ্রপৃষ্ঠের যদি পানিটা বেড়ে যায় তাহলে কিন্তু মালদ্বীপের ডুবে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এখানে বলছে দেখো, এই যে মালদ্বীপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসাবে সুপরিচিত, তো পানি বেড়ে যাবে এটা ডুবে যাবে, একদম সাধারণ হিসাব। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার্স অ্যাবভ সি লেভেল। এখানে যে সমুদ্রের লেভেলটা আছে তার থেকে মাত্র 1.5 মিটার আর কি, ঠিক আছে, উপরে হচ্ছে এখানে অধিকাংশ অঞ্চল। ভাবতে পারো কতটুকু সামান্য এখানে সমুদ্রের যে পানি আছে তার থেকে উচ্চতা এই দেশটার অবস্থান। উইথ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ 2.3 মিটার্স, এবং সবচেয়ে যে উচ্চ বিন্দুটি বা যেখানে সবচেয়ে উঁচু আর কি পানি থেকে, সেটা হচ্ছে মাত্র 2.3 মিটার সমুদ্রপৃষ্ঠের উপরে। আচ্ছা, এই কারণে এখানে ডুবে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মেনি প্রেডিকশনস, ঠিক আছে, অনেক এখানে প্রেডিকশন মানে এখানে অনুমান বলা যেতে পারে, ভবিষ্যৎবাণী, হ্যাভ বিন মেড দ্য রেসপেক্ট টু মালদ্বীপস বিং সুইপড অ্যাওয়ে। সুইপড অ্যাওয়ে মানে একদম সরিয়ে নেবে বা ডুবিয়ে দিবে আর কি, ঠিক আছে, বাই দ্য রাইজিং ওয়াটার লেভেল ইন দ্য ইন্ডিয়ান ওশান। যেটা আমি বলছি, যেহেতু এটা ভারত মহাসাগরের পাশে বা ভারত মহাসাগরের একটি দেশ, সে কারণে কী হবে, ভারত মহাসাগরের পানি উচ্চতা বৃদ্ধির ফলে মালদ্বীপ ডুবে যেতে পারে, এমন অনেকে ভবিষ্যৎবাণী করেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, যে কোনো সময় এটা ডুবে যেতে পারে। এটা বর্তমানে আরও খারাপ পরিস্থিতিতে রয়েছে, কারণ এখন দিন দিন আর সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে বা এখানে পৃথিবীর যে উষ্ণতা সেটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কি আছে দেখো, হোয়েন দ্য পাওয়ার সুনামি অফ 2004, এখানে 2004 সালের যে এখানে সুনামিটা ছিল, হিট দ্য আইল্যান্ড নেশন, এই দেশটাকে কি আঘাত করেছিল এই 2004 সালের সুনামি। হয়তোবা তোমার এটা জন্মেরও আগে, এখন যারা ক্লাস 9-10 পড়ো অনেক আগে 2004 সালে। মেনি অফ দ্য আইল্যান্ডস ড্রাই পার্টস ওয়ার ফ্লাডেড বাই দ্য সি ওয়াটার। এখানে ড্রাই মানে শুষ্ক যে অঞ্চলগুলো ছিল, যেগুলো বা সমুদ্র থেকে একটু উপরে ছিল, সেগুলো কি বন্যা হয়েছিল এখানে সমুদ্রের পানি দ্বারা। বুঝতে পেরেছো? যেহেতু সুনামি হয়েছে বা সমুদ্র থেকে যেগুলো একটু উপরের অংশ রয়েছে সেগুলোকে এখানে প্লাবিত হয়েছিল পানির দ্বারা। এটাই আর কি বলছে। 2004 সালে শক্তিশালী সুনামি যখন এই দেশটিকে বা এই দ্বীপ রাষ্ট্রকে আঘাত হানে, তখন অনেক শুষ্ক অঞ্চল, এই যে ড্রাই মানে শুষ্ক অঞ্চল সাগরের পানিতে প্লাবিত হয়েছিল বা বন্যা হয়েছিল। ফ্লাডেড এটা হচ্ছে প্লাবিত বা বন্যা, যেটা আর কি বললে, ঠিক আছে, ফ্লাড থেকে ফ্লাডেড হয়েছে, কারণ এটা আগে হয়েছিল 2004 সালে। এই যে বন্যার পানি দ্বারা প্লাবিত হয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপ হ্যাজ বিগেন টু পারচেস ল্যান্ড ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ। এই কারণে ওদের যে সরকার আছে কি করতেছে, ওদের দেশটা ডুবে যাওয়ার একটা হুমকি আছে, যেটা আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখছি, সাগর থেকে সামান্য একটু উঁচুতে ওদের দেশটা। এই কারণে যে কোনো মুহূর্তে এখানে বন্যা বা এখানে সুনামি অন্য বিষয়গুলো প্রাকৃতিক যে দুর্যোগের ফলে এই দেশটা ডুবে যেতে পারে। সরকার এই বিষয়টা বুঝতে পেরে কি করছে, দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপ হ্যাজ বিগেন, শুরু করেছিল টু পারচেস, এখানে কি ক্রয় করা বা কেনা, ল্যান্ড ভূমি কিনতেছিল, ফ্রম নিয়ার বাই কান্ট্রিজ, পাশের দেশ থেকে ভূমি কিনতেছিল। কেন কিনতেছিল? ফর রিসেটেলিং, ঠিক আছে, নতুন করে এখানে বা পুনরায় আরেক দেশে রিসেটেলিং করা, সেটেল করে দেওয়া ইটস পিপলের, মানুষকে এখানে সেটেল করে দেবে বা এখানে থাকতে দিবে। ইন কেস দ্য আইল্যান্ড গো আন্ডার ওয়াটার, যদি এই আইল্যান্ডটা বা এই দ্বীপ রাষ্ট্রটা পানির নিচে চলে যায়, তাহলে তাদের মানুষগুলোকে অন্য একটি দেশে বা সেখানে কি এখানে পুনর্বাসন করে দিবে, যার কারণে মানুষগুলো বেঁচে যায়। দেশটি অতটা বড় না, বুঝতে পেরেছো, যেটা আমরা আগেই দেখেছিলাম, মাত্র 300 বর্গ কিলোমিটার। আচ্ছা, এটা আর কি বলছে দেখো, যদি দ্বীপগুলো পানির নিচে চলে যায় সেক্ষেত্রে
সেক্ষেত্রে জনগণকে পুনর্বাসনের জন্য মালদ্বীপের সরকার আশেপাশের দেশে জমি কেনা শুরু করেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, এখানে যে গ্লোবাল ওয়ার্মিংটা আছে, বৈশ্বিক যে একটা উষ্ণতা আছে সেটাকে হাইলাইট করার জন্য বা এর যে হুমকিটা আছে, এর যে একটা হুমকি আছে, ঠিক আছে, যে বৈশ্বিক উষ্ণতার ফলে মালদ্বীপটা ডুবে যেতে পারে, এই হুমকিটা হাইলাইট করার জন্য বা সারা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য যে আমরা একটা হুমকির মুখে আছি, যদি পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়, সমুদ্রের যদি এখানে পানি বেড়ে যায় তাহলে আমরা ডুবে যেতে পারি, এটাকে হাইলাইট করার জন্য বা প্রচার করার জন্য কি করেছিল, একটা ভালো উদ্যোগ নিয়েছিল। সেটা হচ্ছে টু ইটস লো লেইং আইল্যান্ড, এই যে লো লেইং আইল্যান্ডটা আছে সেটা যদি ডুবে যায় বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যদি ক্ষতি হয় সেটা হাইলাইট করার জন্য দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস হেল্ড ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার ইন 2009, পানির নিচে একটা মিটিং করেছিল, যার কারণে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, যে এই বিষয়টা জানতে পারে যে মালদ্বীপ একটা হুমকির মুখে আছে, যে কোনো সময় এদের দেশটা ডুবে যেতে পারে। সেই সতর্ক বার্তাটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা অভিনব পদ্ধতিতে একটা মিটিং করছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম কেউ পানির নিচে কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছে। এটা আর কি বলছে, দেখো এই যে নিচু দ্বীপগুলোতে গ্লোবাল ওয়ার্মিংয়ের হুমকি তুলে ধরতে বা হাইলাইট করতে মালদ্বীপ সরকার 2009 সালে পানির নিচে একটি মন্ত্রিসভা বৈঠক আয়োজন করে। ক্যাবিনেট মিটিং হচ্ছে মন্ত্রিসভা বৈঠক। দেখো যেটা বলছিলাম এটা ছিল প্রথম একদম পৃথিবীতে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটি ছিল পৃথিবীর প্রথম পানির নিচে অনুষ্ঠিত কোনো মন্ত্রিসভার বৈঠক। তুমি একটু ছবিটা দেখো, এই যে দেখো এখানে একটা মন্ত্রিসভার বৈঠক হচ্ছে, এদের দেশটা যে ডুবে যেতে পারে সেটা নিয়ে সতর্ক থাকার জন্য বা সারা পৃথিবীকে এই বিষয়টাকে জানানোর জন্য এভাবে একটা মিটিং করেছিল, এবং এটাই ছিল পৃথিবীতে ফার্স্ট। আচ্ছা, দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার আন্ডার ওয়াটার, এবং এই মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল পানির 5 মিটার নিচে, ইন এ ব্লু গ্রিন ল্যাগুন অন এ স্মল আইল্যান্ড। এটা ছিল একটা কি, ওই যে এটা ছিল গ্রিন, ব্লু গ্রিন এবং একটা উপহ্রদের একটা স্মল আইল্যান্ডের মধ্যে, বুঝতে পারছো? এবং যে এখানে বৈঠকটা হয়েছিল সেটা হচ্ছে ব্লু গ্রিন এবং ল্যাগুন, তো বুঝো উপহ্রদ আর কি, অন এ স্মল আইল্যান্ডের মধ্যে এই বিষয়টা হয়েছিল। এই যে বৈঠকটি ছোট্ট একটি দ্বীপের বা উপহ্রদের মধ্যে নীল সবুজ লেগুনে হচ্ছে উপহ্রদ আর কি, ঠিক আছে, এখানে প্রায় 5 মিটার নিচে এটা অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, তার পরবর্তীতে কি আছে দেখো, while underwater the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions, এখানে কি করেছিল, পানির নিচ থেকে, পানির নিচে থাকা অবস্থায় মন্ত্রিসভার একটি দলিলে স্বাক্ষর করে যাতে সবাই বা সব দেশকে তাদের কার্বন নিঃসরণ কমাতে বলা হয়, যে আপনারা কার্বন নিঃসরণটা কমিয়ে ফেলুন, তাহলে গ্লোবাল যে ওয়ার্মিং সেটা কম বৃদ্ধি পাবে, তাহলে আমরা বেঁচে যাব। না হয় যদি আপনারা এরকম কার্বন নিঃসরণ করেন তাহলে আমাদের দেশটা খুব শীঘ্রই পানির নিচে চলে যাবে, এটাই বলা হয়েছিল, এবং সবাইকে অনুরোধ করছে তারা যেটা কমিয়ে ফেলে। তো এটাই ছিল তোমাদের প্যাসেজ, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অল।